একটা বিপর্যয় আর তা ঘিরে নানা প্রশ্ন, কেন, কি, কিভাবে, যা তথ্য আমরা পাচ্ছি ফার্স্ট হ্যান্ড আপনাদের সামনে তুলে ধরছি। খবর দিনভরে এবার যেই আপডেট দেব, নেপালে এই যে বিপর্যয়, সেই বিপর্যয়ের কারণ ভূমিকম্প নয়, তিব্বতে হিমবাহ ভেঙে যাওয়ার ফলে এই বিপর্যয় নেপালের বুকে আছড়ে পড়ে। কিভাবে? 5200 মিটার উঁচুতে হিমবাহ ভাঙে, হিমবাহ ভেঙে ধসে যায় বরফ, পাথরের স্রোত নামে। আপনাদের গ্রাফিক্যালি আমরা বোঝাচ্ছি, বরফ, পাথর লেন্ডে খোলা নদীর পথ আটকে দেয়, নদীর জল বেরোতে পারে না, নদীর জল বেরোতে না পেরে জমতে থাকে, শেষে জলের তোড়ে বরফ, পাথরের পাঁচিল ধসে যায়, পাহাড়ের খাদ বেয়ে নেমে আসে কাদা মাটির স্রোত, বিপুল পরিমাণে এই স্রোত ঢোকে বোতেকোশি নদীতে। ভূমিকম্পের ফলে বিপর্যয় হয়নি, হিমবাহ ভাঙার ফলে কম্পন অনুভূত হয়েছে। এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আপনাদের সামনে আরো ভালো করে তুলে ধরবেন সহকর্মী প্রদীপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। প্রদীপ। ধন্যবাদ মিমি। আমি রুমেলা রয়েছি। প্রদীপ। ধন্যবাদ রুমেলা। অ্যাকচুয়ালি হিমবাহ ভেঙেই যে মৃত্যু হয়েছে, কোনো হিমবাহ সৃষ্ট হ্রদ ফেটে যে মৃত্যু হয়নি, যেটা কালকে আশঙ্কা করা হচ্ছিল, এই সিদ্ধান্তে পৌঁছতে ঘটনাস্থলে কেউ যেতে পারেনি। এই সিদ্ধান্তে পৌঁছতে মার্কিন বিজ্ঞানীরা যে সক্ষম হয়েছেন, তার কারণ বহু বছর আগে পথ দেখিয়েছিলেন এক ভারতীয় বাঙালি বিজ্ঞানী। আমরা জানি, আমরা ছোটবেলায় পড়েছি, রাধানাথ সিকদার সমতলে দাঁড়িয়ে এভারেস্টের উচ্চতা নিখুঁতভাবে মেপেছিলেন ত্রিকোণমিতির দ্বারা। মার্কিন বিজ্ঞানী ভূতত্ত্ববিদ ড্যানিয়েল সুগার, তিনি একইভাবে হিমবাহ ভেঙে যে এই বিপর্যয়টা ঘটেছে সেটা বার করেছেন। কিভাবে বার করেছেন? খুব সহজ। স্যাটেলাইট, আমেরিকান স্যাটেলাইট 24 ঘন্টা সারাক্ষণ পৃথিবীর সমস্ত কোণার ছবি তুলছে। সেই জন্য দেখা গেছে যে ওই জায়গায় যেখানে এই বিপর্যয় ঘটেছে নেপালের কাছে, তার কিছুটা উপরে একটা 5200 মিটার উঁচু স্যাটেলাইট ছিল, 5200 মিটার উঁচু হিমবাহ ছিল, গ্লেসিয়ার ছিল। 5200 মিটার উঁচু গ্লেসিয়ার কি করে অঙ্ক কষে বার করলো? রাধানাথ সিকদারের ত্রিকোণমিতি প্রয়োগ করে। এবং তার থেকে তার চূড়োটা এইরকম ছিল, সেভাবেই হয় স্বাভাবিকভাবে, বরফ জমে জমে গ্লেসিয়ারের চূড়োগুলো এভাবে হয়ে যায়, বা মাউন্টেন পিক এভাবে হয়ে যায়। তার মাথার একটা দিক পরবর্তী আজকে যে স্যাটেলাইট পিকচার এসছে বা ঘটনার পরবর্তী সময় যে স্যাটেলাইট পিকচার তোলা হয়েছে, তাতে দেখা গেছে এই যে চূড়োটা এরকম করেছিল, তার মাথার একটা দিক এই হাতটা ধরো সরে গেছে, এই রকম নেমেছে, আর একটা দিক ব্লেডের মতো কাটা। এবার এই যে অংশটা ভেঙে পড়ে গেছে, এটা 1200 মিটার ফ্রি ফল হয়েছে, মানে প্রায় 1 কিলোমিটার 200 মিটার সেই হিমবাহের এই অংশটা আছড়ে পড়েছে। এর দৈর্ঘ্য কত? এটাও অঙ্ক কষে বার করা হয়েছে, 600 মিটার বা 2000 ফুট। এই বিশাল একটা হিমবাহ, যাতে বরফ আছে, ঘনীভূত বরফ আছে এবং পাথর আছে, মাটিতে যখন আছড়ে পড়ে পাহাড়ি মাটিতে, তখন বোম পড়লে যেরকম গর্ত হয়ে যায়, তছনছ হয়ে যায় চারিদিক, সেরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়। পাহাড়ের গিরিখাতের ওপর সেই ইম্প্যাক্ট যেটা পড়ে, সেটা আমেরিকার ইউএসজিএস যে সংস্থা ভূমিকম্প মাপে, বা বলা যায় মাটিতে কান পেতে ভূমিকম্প সমস্ত কম্পন অনুভব করে, তারা বলেছে তার ইম্প্যাক্ট কালকে তারা জানিয়েছিল, আমরা নিউজ 18 বাংলার দর্শকদের জানিয়েছিলাম যে কম্পন অনুভূত হয়েছিল সেটা 4.4 রিক্টার স্কেলে। আজকে সংশোধন করে জানানো হয়েছে সেটার মাপ ছিল রিক্টার স্কেলে 5.2। সে মানে বুঝতেই পারছো কি বিশাল একটা হিমবাহের অংশ কতটা ভারী ছিল, সেটা আছড়ে পড়ে নদী খাতের ওপর। এবং এই আছড়ে পড়ার ফলে যে গর্ত হয়, যে ইম্প্যাক্ট হয়, তাতে নদী খাতটা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে একটা ন্যাচারাল প্রাচীর তৈরি হয়। কিন্তু নদীর জল তো বইছে, নদীর জল বইতে বইতে ওর ওপর একটা চাপ সৃষ্টি করে। তাছাড়া হিমবাহ যে আছড়ে পড়েছে তার বরফের অংশটাও আছে, সে চাপে পড়ে সেই তার তলার দিকের অংশটাও গলে জল হয়ে যায়। এছাড়া গ্লোবাল ওয়ার্মিং আছে, কারণ গ্লোবাল ওয়ার্মিংই সন্দেহ করা হচ্ছে, আশঙ্কা করা হচ্ছে হয়তো হিমবাহটা ওই জন্যই ভেঙে পড়েছে, অথবা চাপের কারণে ভেঙে পড়েছে। কারণ যাই হোক, পরবর্তীতে বিজ্ঞানীরা আমাদের জানাবেন। যাই হোক, ওই যখন আটকে পড়ে তখন একটা চাপ সৃষ্টি হয়, ওটাই ন্যাচারাল পাঁচিলের ওপর। সেই চাপের ফলে, জলের চাপের ফলে, কাদামাটির চাপের ফলে ওই পাঁচিলটা ভেঙে যায় এবং হুড়মুড় করে, এই একটাই শব্দ বোধহয় বলা যেতে পারে, ওই নদীর গিরিখাত দিয়ে
জলের তোর কাদামাটির স্রোত নেমে আসে এবং তারা একসময় গোটেকোষি নদীতে মিশে যায়। তারপর ওই গিরন পোর্টে চীনের যে অভিবাসন দপ্তরটা আছে সেটা প্রথম শিকার হয় তার, এবং তারপর কি হয়েছে সেটা তো আমরা সবাই জানি। রুমেলা। ওকে, সঙ্গে থাকো প্রদীপ। হিমবাহ ভেঙে বিপর্যয় কিভাবে, অঙ্ক কোষে কিভাবে বার করা হয়েছে তা সুন্দর ব্যাখ্যা সহকর্মী প্রদীপ করছিলেন। এবার আপনাদেরকে এআই ভিডিওর মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করব যে কিভাবে এই ঘটনা ঘটেছে। চলে যাব সরাসরি আবারও নিউজ রুম থেকে, প্রদীপ চক্রবর্তী রয়েছেন। রুমেলা, আমরা একটা এআই রিপ্রেজেন্টেশন করেছি ঘটনাটা, যেমন অঙ্ক কোষে রাধানাথ শিকদার বার করেছিলেন, যেভাবে অঙ্ক কোষে আমেরিকার বিজ্ঞানী ড্যানিয়েল বার করেছেন, সেভাবেই আমরাও একটা এআই রিপ্রেজেন্টেশন করেছি। তাদের ইন্টারভিউ যে তিনি দিয়েছেন সংবাদ মাধ্যমে, তার ভিত্তিতে TV9 বাংলার দর্শকরা সেটা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে হিমবাহ গ্লেসিয়ার থেকে হিমবাহ ভেঙে পড়ল, এবং সেই হিমবাহ ভেঙে পড়ার পর কিভাবে সেই হিমবাহ পাহাড়ের রাস্তা বন্ধ করে দিল, এবং এটা দেখা যাচ্ছে কিভাবে সেই লাভা স্রোত নেমে আসছে। এই হচ্ছে হিমবাহ ভেঙে পড়ার ছবি। হিমবাহ ভেঙে পড়ার পর এটা হলো যে ন্যাচারাল ব্যারিয়ার বা পাঁচিলের কথা বলছিলাম, সেই পাঁচিল কিন্তু কাদা মাটি আর লুজ পাথরের পাঁচিল বেশিক্ষণ জলের তোরকে সামলে রাখতে পারেনি। হুড়মুড় করে সে জল নেমে আসে, নারায়ণঘাট অবধি সে জল শেষ অবধি এসছিল। ভাগ্য ভালো যে গণ্ডক নদী অবধি, গণ্ডক বাঁধ অবধি সে জল পৌঁছয়নি, নেপালেই অ্যাবজর্ব হয়ে গেছে। কিন্তু যারা সেই জলের তোরের মুখে পড়েছিল বা হিমবাহ ভেঙে পড়ার পর যে বিপুল এনার্জি রিলিজ হয়েছিল, যা পাহাড়ের খাদ দিয়ে নেমে আসে, তাতে প্রথম শিকার হয় হচ্ছে গিরন পোর্ট, চীনের গিরন পোর্ট, তিব্বতের বর্ডারে থাকা চীনের গিরন পোর্ট, যেটা দিয়ে মানসরোবর যাত্রীরা ইমিগ্রেশন করে মানসরোবরের উদ্দেশ্যে যাত্রা করেন। তারা সেখানে উপস্থিত ছিলেন। তখন সেই জলের স্রোত বা কাদা স্রোত বা ওই মন্ড সব মিলিয়ে যেটা আছে সেটা গিরিখাত দিয়ে হুড়মুড় করে নেমে আসে এবং গিরন পোর্টকে একেবারে ধ্বংস করে দেয়। তারপর সেটা রসুয়াতে নেমে আসে, কারণ তার ডাউনস্ট্রিমে রসুয়ায় প্রথম, তারপর একের পর এক ত্রিশূল নদীতে সেই জলের স্রোত এসে মেশে, এবং নেপালে কি হয়েছে সেটা তো আমরা দেখিয়েছি। এটা হচ্ছে ঘটনার সূত্রপাত। আমরা কালকে পরিণতি দেখেছি বা মাঝ অবস্থায় প্রথম ইম্প্যাক্ট দেখেছি, আজকে সূত্রপাতটা আমাদের সামনে এসছে, সেটা এআই রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমরা নিউজ 18 বাংলার দর্শকদের সামনে রাখছি। রুমেলা। ওকে, আর এর